বলছিলাম মনে আছে কিনা কপ কপ নামে অনেক পলিটিক্যাল পার্টি একসাথে সংযুক্ত হয়েছিল এই আইয়ুব খানকে পরাজিত করার জন্য, তার অনৈতিক অধিকার প্র্যাকটিস করার জন্য, মানে এই জায়গা থেকে জনগণকে মুক্ত করার জন্য। কিন্তু কপের পক্ষ থেকে ফাতিমা ভুট্টো নামে একজন ব্যক্তি ক্যান্ডিডেট হয়েছিল, কিন্তু হেরে যায় এই আইয়ুব খানের কাছে। কারণ যে পাওয়ারে থাকে সে ইলেকশনটাকে এমন ভাবে ফর্মুলেট করেছিল যেন এই ইলেকশনে সেই জিততে পারে। আমি আপনাদেরকে বলছি না যে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় তার ডমিনেন্ট ছিল, বিচার বিভাগ থেকে শুরু করে আইন বিভাগ, শাসন বিভাগ, সব জায়গায়। বুঝতে পেরেছেন কিনা, নাকি আমি আরেকবার রিপিট করব? জি স্যার, বুঝতে পেরেছি। এই, তো এখন 1969 সালের যে গণ অভ্যুত্থান সেটা নিয়ে একটু কথা বলি। 1969 সালে গণ অভ্যুত্থান কেন হলো এটা যদি একটু প্রেক্ষাপট দেখে রিজন গুলা কি ছিল। মেইনলি রিজন গুলা ছিল সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক। ইকোনমিক্যালি কেমন কেন ছিল? ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তানের মধ্যে কিন্তু অনেক বৈষম্য ছিল। সেটা বাজেটের ক্ষেত্রে হইতে পারে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে হইতে পারে, পজিশনের ক্ষেত্রে হইতে পারে। সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু এই অঞ্চলে যারা পলিটিক্যাল লিডার ছিল তাদেরকে ইগনোর করা হয়েছে। তাদের আসলে এই মিটিং গুলাতে বা ফোরাম গুলাতে সেইভাবে স্কোপ দেওয়া হয়নি, যার ফলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এটা ছিল ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন ছিল তো বেসিক ডেমোক্রেটস যে সিস্টেম আইয়ুব খান চালু করেছিল, এর মাধ্যমে সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই। সাধারণ জনগণের মাধ্যমে যদি সংসদ সদস্য বা প্রতিনিধি নির্বাচিত হতো, তাহলে আইয়ুব খান তার এই শাসন ক্ষমতা এতদিন টিকে রাখতে পারত না। সো জনগণের এই যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের রাস্তাকে তিনি কি করেছিলেন? কণ্টকাকীর্ণ করে রেখেছিলেন, যেন সরাসরি এই জনগণ রাষ্ট্রপতি বা সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে ভোট প্রদান করতে না পারে। জনগণের ভোটে কারা নির্বাচিত হবে? এই বেসিক ডেমোক্রেটস। আর বেসিক ডেমোক্রেটস কি করবে? এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান। ঠিক আছে, এই যে রাস্তা, এই রাস্তা তিনি এভাবে ক্লোজ করেছিলেন। তারপরে হচ্ছে আপনার দেখেন, থার্ড যে রিজন ছিল ইগনোরিং ডিমান্ড ফর অটোনমি। ভারত থেকে যখন পাকিস্তান আলাদা হলো, কথা ছিল এমন যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় এজ এ প্রভিন্স হিসেবে ইস্ট পাকিস্তান যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ দেওয়া হয় নাই। যে ধরনের প্র্যাকটিস পাওয়ার প্র্যাকটিস করার কথা ছিল, এই এই প্রভিন্সের যে সিটিজেন হিসেবে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সিটিজেন হিসেবে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা পাই নাই। আমাদের বেসিক যে রাইটস ছিল সেটা ভায়োলেন্স করা হয়েছে। তারপরে দেখেন গভর্নমেন্ট রিপ্রেশন, যেহেতু শাসন ক্ষমতায় জেনারেল আইয়ুব খান, তো তিনি কি করেছেন? আমলা থেকে শুরু করে সেনাবাহিনী সবাইকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন, এই অঞ্চলের মানুষদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ হলেও কি করেছেন? কঠোরভাবে দমন করেছেন এবং তাদেরকে ব্যবহার করেছেন। যে কোনো দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে, পলিসি মেকিং এর ক্ষেত্রে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা দেশ কিভাবে ডেভেলপমেন্ট করবে বা একটা স্টেট কিভাবে ডেভেলপমেন্ট করবে, এগুলা সচিবালয়ে সবকিছু ডিসিশন হয়ে থাকে। তো সেই জায়গা থেকে এই অঞ্চলের মানুষকে কি করা হয়েছে? ডিপ্রাইভ করা হয়েছে। তারপরে দেখেন ইন্টারভেনশন অফ ব্যুরোক্র্যাটস এবং মিলিটারি। আমাদের বিষয়গুলোতে কি করতো? সবসময় আমলারা বা সেনাবাহিনীরা কি করেছে? হস্তক্ষেপ করেছে। মেজরিটি কি করা হতো? ফরেন যে কারেন্সি গুলো আসতো বা বৈদেশিক মুদ্রা আসতো, সেই বৈদেশিক মুদ্রা কিন্তু পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তানের অর্থনীতিকে সুসংহত এবং শক্তিশালী করার ক্ষেত্রে এই পূর্ব পাকিস্তানের জনগণের উৎপাদিত পণ্য ভাইটাল রোল প্লে করলেও তাদের কিন্তু সেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। এই যে বৈদেশিক মুদ্রা, সেই বৈদেশিক মুদ্রা মেজরিটি কিন্তু ইউজ করেছেন পশ্চিম পাকিস্তানিরা। এই যে সামগ্রিক বিষয়, এই বিষয়গুলো পরবর্তীতে অনিবার্য কারণ হয়ে দাঁড়ায় এই আইয়ুব বিরোধী মুভমেন্টে। আলটিমেটলি সেই মুভমেন্ট, যে মুভমেন্ট জনসম্পৃক্ততা থাকে, যে মুভমেন্ট জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য, সেই মুভমেন্টে অবশ্যই জনগণের পার্টিসিপেশন থাকবে। আর যে মুভমেন্টে জনগণের পার্টিসিপেশন থাকে সে মুভমেন্ট কখনোই ব্যর্থ হয় না। এই যে মুভমেন্ট বা আন্দোলন পরবর্তীতে আপরাইজিং হয়, গণবিস্ফোরণ হয়, যেখানে জনগণ রাস্তায় নেমে আসে এই আইয়ুব খানের পতন ঘটানোর জন্য, এবং আলটিমেটলি কিন্তু সেই পতনটা হয়ে যায়। দেন এই আন্দোলন থেকে আমরা যদি একটু রেজাল্ট গুলা ফাইন্ডিংস করি, কি কি আমরা রেজাল্ট পেয়েছি দেখেন। প্রথম দিকে এই সরকার আমাদের
যারা জনগণ ছিল, জনগণের রিপ্রেজেন্টেটিভ ছিল, তাদের কিন্তু কখনোই গোল টেবিল আলোচনায় বসার সুযোগ দেননি। কিন্তু যখন গভর্নমেন্ট বুঝতে পেরেছেন যে তার আসলে আর সময় নেই, তাকে ছেড়ে দিতে হবে, তখন সে কি করেছে, ইস্ট পাকিস্তানে যারা শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে গোল টেবিল আলোচনায় ডেকেছে, কিন্তু তারা প্রত্যাখ্যান করে তার এক দফা দাবি ছিল তার পদত্যাগের মাধ্যমে সমাধান হবে, এই লক্ষ্যে অটল ছিল। পরবর্তীতে পরবর্তীতে অ্যান্টি ফ্যাসিস্ট যে মুভমেন্ট, সেটা কিন্তু এই অঞ্চলের জনগণের মধ্যে লক্ষ্য করা যায়। পরবর্তীতে আরেকটা জিনিস করা যায়, ডিস্ট্রয়িং দ্য, এটাকে কি বলা যেতে পারে, আপনার এলিটস মোরাল। সেই সময় পাকিস্তানে এক ধরনের এলিটস গড়ে উঠেছিল, তাদের মধ্যে যে অহমিকা সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আরেকটা বিষয় ছিল যে আগরতলা কনফারেন্সি, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সে মামলাটা উইথড্র করে নেওয়া হয় এবং সেই সময়ে যে রাজবন্দীদের বন্দী করে রাখা হয়েছিল তাদেরকে রিলিজ দেয়া হয়। দেন এই ৬৯ গণ অভ্যুত্থানই ১৯৭০ সালে জেনারেল ইলেকশনকে প্রশস্ত করেছিল এবং এই যে ৭০ সালে যে ইলেকশন অনুষ্ঠিত হয়, এই ৬৯ গণ অভ্যুত্থানের ফল ছিল এটা। এবং আলটিমেটলি ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, এটারও আসলে চূড়ান্ত রূপ এই ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের মধ্যেই ছিল। এই অনুপ্রেরণা কিন্তু আমরা ১৯৬৯ থেকে নিয়েছি। কারণ এখানে জনগণের অনেক এনগেজমেন্ট ছিল। জনগণের যেহেতু পার্টিসিপেশন ছিল, সো সেইটার উপর কিন্তু আমরা কি করেছি? স্বাধীনতা ঘোষণা করেছি। স্বাধীনতা ঘোষণা করার সাথে, সাথে কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই মাতৃভূমি রক্ষার জন্য। তারপরে দেখেন এইমস, এই এইমসটা কি ছিল বা লক্ষ্য কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? এই আন্দোলনের বা এই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল কি? নন ডিসক্রিমিনেটরি পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা কি করা? প্রতিষ্ঠা করা। কারণ আগে যেটা ছিল, যে কাঠামো ছিল সেটা ছিল বৈষম্যমূলক। সো সেটাকে যেন বৈষম্যহীনে পরিণত করা যায়। দেন এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি। একটা ডেমোক্রেটিক কান্ট্রি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু আসলে সেই সময়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ঘটনা প্রবাহ থেকে লক্ষ্য করা যায় যে সেই ধরনের কিন্তু বৈশিষ্ট্য ছিল না। একক আধিপত্য, এককভাবে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে ডমিনেট করে গেছে। এটা যেন আমরা রোধ করতে পারি, এই জন্য ইস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসির কথা বলা হয়েছে। সেটাকে সামনে রেখেই এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা হয়। দেন আরেকটা জিনিস আসছে যে ইস্টাবলিশিং দেয়ার ডমিনেন্স অফ দ্য রিসোর্স অফ ইস্ট পাকিস্তান, অর্থাৎ ইস্ট পাকিস্তানে যে রিসোর্স গুলা থাকবে সেটার উপরে শুধুমাত্র ডমিনেন্ট থাকবে এই অঞ্চলের মানুষের। পশ্চিম পাকিস্তানে আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে না যে কোনো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এই সম্পদের ক্ষেত্রে, সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে বা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বা বৈদেশিক ভাবে বিনিয়োগের ক্ষেত্রে বা বিদেশে আমরা রপ্তানি করার ক্ষেত্রে সকল সিদ্ধান্ত নেবে কারা? এই অঞ্চলের মানুষ। আরেকটা জিনিস ছিল মেইনটেইনিং দেয়ার অথরিটি ইন ফরেন ট্রেড এন্ড কন্ট্রাক্টস, অর্থাৎ বৈদেশিক যে চুক্তি বা বাণিজ্যের ক্ষেত্রে এই অঞ্চলের মানুষই সেটা নিয়ন্ত্রণ করবে, পশ্চিম পাকিস্তানিদের নিয়ন্ত্রণ করতে দেয়া যাবে না। আর একটা বিষয় ছিল যে গুরুত্বপূর্ণ, সে বিষয়টা হলো ১৯৬৫ সালে যখন ভারত পাকিস্তান বর্তমানে যে যেমন ২০২৫ সালে যেমন যুদ্ধের দাবদাহ লক্ষ্য করতেছি, ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। যুদ্ধটা ছিল ১৭ দিন ব্যাপী। এই যুদ্ধে এই অঞ্চলের মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, কারণ আমাদেরকে প্রোটেক্ট করার মতো কোনো ধরনের বাহিনী ছিল না। এই জন্য সেলফ সাফিসিয়েন্সি ইন মিলিটারি সেক্টর বা মিলিটারি ফোর্সে যেন আমরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সেই লক্ষ্যকে ধারণ করেই এই উদ্দেশ্য বাস্তবায়িত করা হয়। লাস্ট যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো আপনার সিগনিফিকেন্স, যে এই যে আন্দোলন গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের তাৎপর্যটা কি ছিল, আমরা আসলে কি পেলাম এটা থেকে, তাৎপর্য কি? যদি বলি, সেটা প্রথমেই বিষয়টা সামনে চলে আসে, সেটা হলো আপনার ডেভেলপমেন্ট অফ ন্যাশনালিজম। আমাদের মধ্যে যে ন্যাশনালিজম ছিল, বাঙালি ন্যাশনালিজম, সেটা অনেকটাই ডেভেলপ করে ফেলছে। পরে হচ্ছে ক্রিয়েশন অফ ফাইটিং মুড বা অ্যাটিটিউড। আগে আমাদের মধ্যে নন কপারেশন মূলক বা আন্দোলনমূলক একটা মনোভাব থাকলে, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিছি এইভাবে যে যে কোনো ধরনের ডিসিশনের ক্ষেত্রে আমরা যুদ্ধ করতে রাজি আছি। অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের যদি বৈষম্য অনেক বেড়ে যায়, তাহলে তাদের কাছ থেকে বের হয়ে আসার জন্য যদি আমাদের যুদ্ধে লিপ্ত হতে হয়, তাহলে আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করব। এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে সেই সময় গ্রো করে। আর একটা বিষয় ছিল কনসাসনেস অফ ওন রাইট,
অর্থাৎ আমাদের যে নিজেদের অধিকার, সেই অধিকার সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা বাড়তে থাকে। যখন একটা জাতি সচেতন হতে থাকে, স্বাভাবিকভাবে তার উপরে কিন্তু দীর্ঘদিন ব্যাপী ডমিনেন্ট বা ডিসক্রিমিনেটরি পলিসি চাপিয়ে দেওয়া যায় না। আলটিমেটলি পরবর্তীতে আমরা কি করছি, আমাদের বিষয়ে কনসাস হয়ে তাদের সেই ডিসক্রিমিনেটরি সিস্টেমটাকে অ্যাবলিশ করার চেষ্টা করেছি, এবং সেটা কিন্তু 1971 সালের মধ্য দিয়েই আসলে আমরা প্রমাণ করেছি। আরেকটা বিষয় ছিল ইন্ডিপেন্ডেন্স ফ্রম অটোনমি, অর্থাৎ আগে আমরা অটোনমির কথা, স্বায়ত্তশাসনের কথা বললেও পরবর্তীতে আমাদের মধ্যে বদ্ধমূল ধারণা হয় এই যে আসলে আমরা পশ্চিম পাকিস্তানিদের সাথে কোনোদিনও থাকতে পারবো না বা টিকতে পারবো না। তাদের এই বৈষম্যমূলক যে আচরণ, এটা কন্টিনিউ থাকবে। সো আমাদের আসলে স্বায়ত্তশাসন না, স্বায়ত্তশাসন থেকে আমাদের স্বাধীনতা দরকার। ঠিক আছে, এবং আলটিমেটলি সেটা কিন্তু হয়েছে। সর্বশেষ যেটা ছিল ওই সময়, যে এটা ছিল আসলে এই অভ্যুত্থানটা ছিল কি এক ধরনের কি সিম্বল অফ দ্য হোপস এন্ড অ্যাসপিরেশন অফ মিডল ক্লাস। এই সময়ে এই সময়ে একটা মিডল ক্লাস গড়ে ওঠে। আমরা লক্ষ্য করছি, দেখেন প্রথম থেকেই যে জমিদারি সিস্টেম ছিল আর একটা ওয়ার্কার সিস্টেম বা পিজেন্ট বা কৃষক ক্লাস, দুইটা ক্লাস আমরা লক্ষ্য করি। কিন্তু এই সময়গুলোতে দেখা যায় যে আন্দোলন সমাবেশ, মিছিল মিটিং, ছাত্র শিক্ষক চিকিৎসক পেশাজীবীদের মধ্যে এক নতুন ক্লাস গড়ে ওঠে। এই ক্লাসটাকে আমরা মিডিল ক্লাস বলতে পারি। ঠিক আছে, এই মিডিল ক্লাসের কাছে ছিল কি এই ধরনের অভ্যুত্থান বা আন্দোলন এক ধরনের হোপ এন্ড অ্যাসপিরেশন। তারা মনে করে এই ধরনের শোষণ থেকে মুক্তির জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একাত্মতা পোষণ করতে হবে। আমরা যদি একটা প্ল্যাটফর্মে থেকে এই শোষণের বিরুদ্ধে আন্দোলন করি বা সংগ্রাম করি, তবে আমরা সাকসেসফুল হব। এবং পরবর্তীতে সত্যি তাই হয়েছে। 1970 সালে আমরা তাদেরকে বাধ্য করেছি ইলেকশন দিতে। যখন ইলেকশন হয়েছে, ইলেকশন আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি, যদিও আমাদের কাছে ক্ষমতা হ্যান্ড ওভার করে নাই। পরবর্তী অনিবার্য বিষয় ছিল যুদ্ধ। সেই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়ে জয়লাভ করি, এবং এর মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। এভাবেই আমরা পরবর্তীতে আইয়ুব খান, পরবর্তীতে ইয়াহিয়া খানের যে বলয়টা ছিল, সেই বলয়টা আমরা ভেঙে দিতে সক্ষম হই। স্যার, আপনি কি এখানে হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট নিবেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট আমি সবাই এখানে একটু নিব। কমেন্টে রোল নাম্বারটা লিখে দেন, নাকি স্যার আপনি ডাইরেক্ট প্রেজেন্ট নিবেন? না, সমস্যা নাই, এখানে কমেন্ট করেন, আপনি আমাকে ইয়া করবেন অথবা লিখে পাঠায় দিন হোয়াটসঅ্যাপে আমাকে। আইডি নাম্বার গুলো যারা প্রেজেন্ট ছিল তাদের আইডি নাম্বারটা লিখে আমাকে পাঠায় সবাই দিন। একটু কমেন্টে আপনাদের রোল নাম্বার গুলো দিয়ে দেন, এখানে কমেন্টে হুম, রোল নাম্বার লেখেন। ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে সামগ্রিক বিষয়। আজকে যে টপিকস গুলো পড়ানো হলো, দুইটা টপিকস, দি রেজিম অফ আইয়ুব খান, অর্থাৎ আইয়ুব খানের শাসনামল। এই শাসনামলটা ছিল 1958 থেকে 69, এবং এই আইয়ুব খানের শাসনে আমরা অতিষ্ঠ ছিলাম। একটা পর্যায়ে গিয়ে গণঅভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হলো। অর্থাৎ পরের যে সেকেন্ড টপিক, সেটা ছিল দি মাস আপরাইজিং 1969। ঠিক আছে, 1969 সাল। এইটার দুইটা টপিকস, দুইটা টপিক্সই মোটামুটি ইম্পর্টেন্ট। এর মধ্যে আইয়ুব খানের শাসনামলটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। ঠিক আছে। আর খুব বেশি হয়তো আপনাদের সাথে ক্লাস করাইতে পারবো না, 6টা থেকে 7টা ক্লাস হইতে পারে, 2টা বা 3টা উইক আমি পাইতে পারি। তো প্রপার টাইমেই মোটামুটি ক্লাসগুলো শেষ করে ফেলবো এবং আপনাদেরকে ক্লাস মেটেরিয়ালস দিব। আর একটা জিনিস, যে টপিকস গুলো দিব সেগুলো আপনারা একটু পড়া ফেলেন, যেন পরবর্তীতে আপনাদের জন্য ইজি হয়। আজকে আমি সব টপিকস গুলো দিয়ে দিব। আর যেটা হচ্ছে আপনার 1954 সালের, যেটা আমি বলি, যেটার উপর আপনাদের পরীক্ষাটা হবে, এটা আজকে আমি পাঠাই দেবো ক্লাস শেষে। এবং একটা টপিক এর উপরই হবে, সেটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এবং সবাইকে বলবেন যেন ভুলে না যায়, সব টপিকস এর উপরে যেন প্রিপারেশন না নিয়ে আসে। শুধুমাত্র একটা টপিকস, 1954 যুক্ত ফন্ট যেটা ছিল, এই যুক্ত ফন্টের উপরেই আপনাদের এক্সামটা হবে। তো আজকের ক্লাসের উপরে যদি কারো জিজ্ঞাসা থাকে, বুঝতে পারেন নাই কোথাও, নতুন করে বলতে হবে বা রিপিট করতে হবে, আমি করব, কোনো সমস্যা নাই। যদি কেউ বুঝে না থাকেন, এরকম কেউ আছেন কিনা একটু আমাকে হ্যান্ড রেইজ করেন। কারো প্রবলেম আছে? স্যার, তো হ্যালো তাহলে আমি, স্যার, হ্যাঁ, আপনি হ্যাঁ, যে বলেন। অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দিবেন, মানে পার্সোনালি সবাইকে দুইটা করে আলাদা আলাদা করে দিবেন, এইটা কই থেকে লিখতে হবে? এটা আমি নেট থেকে এটা নামাই লিখবো আপনারা, আমরা?
হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা টপিকস বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন বই থেকে মিনিমাম 5 পেজ, বা বিভিন্ন গুগলে আপনারা ভালো ভালো দেখবেন বই পাবেন ইংলিশ, সেই জায়গা থেকে আপনারা করবেন, ইনফরমেশন গুলো কালেক্ট করে সুন্দর করে অ্যাসাইনমেন্ট রেডি করবেন। একটা টপিকস থাকবে, সেই টপিকসে কি কি থাকতে পারে? প্রথমে কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে, সেই টপিকসের ডেফিনেশন থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। পরে হচ্ছে বডি, সেই বডির মধ্যে কি থাকবে? বিভিন্ন পয়েন্টস থাকবে। দেন কনক্লুশন, দেন রেফারেন্স। ধরেন আমি যদি আপনাকে বলি, উদাহরণ হিসেবে বলি, আহ, কথা কি শুনতেছেন আপনারা? আপনারা আমার কথা? জি স্যার, আপনার জি কথা স্যার, শোনা জি যাচ্ছে স্যার। স্যার। হ্যাঁ, আমি একটা উদাহরণ হিসেবে বলি। দেখেন, একটা টপিক যদি আপনাদের ধরেন, একটা টপিকস স্যার আজকে যেটা, হ্যাঁ হ্যাঁ, স্যার কম্পিউটারটা হাতে লিখে দিব। না না না, এটা টাইপ করবেন, টাইপ করে ওয়ার্ড ফাইলে আমাকে মেইল করবেন। আর যেটা হার্ড কপি, সেই হার্ড কপিটা সিআর এর কাছে জমা দিবেন, ওটা হচ্ছে আমি মার্কিং করব। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আপনারা পিডিএফ তো করে, ওটা আমাকে পিডিএফ না, ওয়ার্ড ফাইলে মেইল করবেন। আর ওইটা প্রিন্ট করে হার্ড কপি, হার্ড কপি আমার কাছে জমা দিবেন। এবং আপনারা সবকিছুই জমা দিবেন সিআর এর কাছে, আমি সিআর এর কাছ থেকে রিসিভ করব। আচ্ছা স্যার। আর স্যার টোটাল স্যার কি কি পয়েন্ট আমাদের লিখতে হবে ওইটা একটু মানে উল্লেখ করে দিলে ভালো হয় স্যার, মানে এক একটা। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলতেছি, 2 মিনিট সবাই একটু অ্যাটেনশন দেন। আমি এখন এই টপিক নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা লিখবেন। ওকে, ধরেন আজকে যে টপিকসটা আমি আপনাদেরকে পড়াইলাম, দি রেজিম অফ আইয়ুব খান। ধরেন আইয়ুব জি স্যার। খানের শাসন আমল। তো এই টপিকস, আরিফুল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করছেন, একটু কোশ্চেন যদি থাকে বলেন, বলতে পারেন। স্যার এই যে যেটা দিতে হবে এটা কি হাতে লিখে দিতে হবে নাকি টাইপিং এর মাধ্যমে দিতে হবে? টাইপ করে দিতে হবে। আহ, আচ্ছা স্যার ঠিক আছে। ও, ধরেন আপনাদেরকে অ্যাসাইনমেন্টের টপিকসটা দিলাম, সেই টপিকসটা হলো, সাপোজ ধরেন দি রেজিম অফ আইয়ুব খান, আইয়ুব খানের শাসন আমল। এখন কি হবে? এই আইয়ুব খানের শাসন আমলটা হলো মেইন টপিকস। এখন এটাকে যদি আমরা একটু বিভিন্ন পয়েন্টে ভাগ করি, প্রথমে কি আসতে পারে টপিকসে? ধরেন ইন্ট্রোডাকশন কি, একটু লিখবো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি থাকতে পারে সেই বিষয়গুলা। দেন মেইন টপিকসে চলে আসবো, বডিতে। বডি কি? দি রেজিম অফ আইয়ুব খান। এখন এই আইয়ুব খানের মধ্যে কি কি ছিল আমি দেখবো। পয়েন্টস গুলা বা হিন্টস গুলা কি? মিলিটারি রুল, অর্থাৎ সামরিক শাসন কিভাবে বাস্তবায়ন করছে সেটা আসবে। বেসিক ডেমোক্রেটস, এটা তিনি নিয়ে আসছেন। ক্ষমতায় আসার পর নতুন সংবিধান নিয়ে আসছেন, এগুলো হলো পয়েন্টস বা হিন্টস। দেন তার হচ্ছে পাওয়ার, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এগুলো হলো পয়েন্টস। দেন লাস্টে থাকবে কনক্লুশন। আর তারপরে শেষে থাকবে রেফারেন্স, আপনি কোন বই থেকে, জার্নাল থেকে বা গুগল থেকে, কোথা থেকে ইনফরমেশন নিছেন, সেটার রেফারেন্স। বোঝাইতে পারছি কিনা বলেন? আচ্ছা জি স্যার, পয়েন্ট গুলো বুঝতে পারছি স্যার। তাহলে ইন্ট্রোডাকশন, ধরেন ব্যাকগ্রাউন্ড, মেইন পয়েন্ট, আর হচ্ছে হ্যাঁ, আপনি কনক্লুশন চাইলে আর আরো অনেক রেফারেন্স। পয়েন্ট, হ্যাঁ আপনি চাইলে অনেক, আপনারা এসে লেখেন নাই? এসে, এসে ইংলিশ এসে লেখেন নাই ইন্টারে, এসএসসি তে? না স্যার। জি স্যার। ইংলিশে এসে লেখেন নাই, কম্পোজিশন বা জি স্যার, এসে? কম্পোজিশন লেখা হয়েছে স্যার। এই এস এর মতোই লিখবেন। প্রথমে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে ব্যাকগ্রাউন্ড থাকে, তারপরে হিন্টস থাকে, অনেকগুলা পয়েন্টস থাকে, দেন কনক্লুশন থাকে, এইভাবে। স্যাম্পল গুলা দেখেন, অনেক স্যাম্পল পাবেন যে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়। গুগলেও পাবেন, আবার ইউটিউবে দেখেন, সার্চ দিয়ে দেখেন, আমি যেভাবে বললাম সেগুলো একটু ফলো করেন। এই জন্য সময় দিছি, তো দেখেন। তাই স্যার সোমবারে হচ্ছে জমা দিতে হবে আপনাকে, মানে আপনার জিমেইলে। না না না, সোমবারে না। এটা কবে হলো স্যার? আপনার আগামী, এই যে আগামীকালকে তো শুক্রবার, জি ফ্রাইডে, স্যার। এই শুক্রবার না, যে পরের শুক্রবার আছে না, জি স্যার। পরের শুক্রবারে আপনারা জমা দিবেন, তারপরে শুক্রবারে আপনার পরীক্ষা দিবেন একটা। তাহলে স্যার 16 তারিখে আমাদের পরীক্ষা স্যার। হ্যাঁ, 16 তারিখে পরীক্ষা, 9 তারিখে এই অ্যাসাইনমেন্ট জমা দেবেন।
আর আপনাকে ইমেইলে জমা দিব কবে স্যার? ওই দিনই আপনারা দিবেন, যেদিন আপনার হার্ড কপি জমা দিবেন তার আগের দিন, যেদিন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে তার স্যার 8 আগে আপনারা তারিখে, মেল করবেন। মানে স্যার 8 তারিখ স্যার জমা দেওয়ার লাস্ট ডেট দিলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে। 8 তারিখ জমা দেওয়ার লাস্ট ডেট, আর 9 তারিখ হচ্ছে ক্লাসে জমা দিতে হবে হার্ড কপি। ওকে, ওকে। স্যার তাহলে গ্রুপ মনে হচ্ছে একটু বাড়াই দিলে ভালো হয় স্যার, 4-5 জন করে দিলে কি ভালো হয় স্যার? না, 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 2 জন গ্রুপ করি? করব না। না, 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 আচ্ছা ওকে, গ্রুপও না, না, এখানে গ্রুপ না। প্রত্যেকেই আলাদা, আলাদা জমা দেবে। কেউই না। কোনো 2 জি জন না, স্যার। 3 জন না। ধরেন আপনারা আচ্ছা স্টুডেন্ট, আমি টপিক দেব 15 থেকে 20টা টপিকস। তো আপনার স্টুডেন্ট 40 জন, তো কেউ একটা টপিকস 2 জন পেতে পারেন। কিন্তু এর মানে এই না যে 2 জন একসাথে করবেন। 2 জন ওই টপিকস আলাদা করবেন। প্রত্যেকেই আলাদা, আলাদা। ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই কমেন্ট করেন আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন। আর সিয়ার, আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিন। ও জি আচ্ছা, স্যার, আমি অলরেডি সাজেদুল প্রেজেন্ট ইসলাম। নিয়ে নিছি স্যার, প্রেজেন্ট লিস্ট নিয়ে নিছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সাজেদুল ইসলাম কিছু বলতে চান, বলেন। স্যার এটা তো ওয়ার্ড ফাইলে, তাই না? আমরা তো পিডিএফ এ দেই তো অনেকটাই, এটা আপনারটা কি ওয়ার্ড ফাইলে দিতে হবে? মেইলটা করবেন ওয়ার্ড ফাইলে। মেইলটা করবেন ওয়ার্ড ফাইলে। ঠিক আছে স্যার। ওকে।